হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কথা বলবো রোম্যান্টিক কমেডি এবং স্যাড একটি কোরিয়ান ড্রামা নিয়ে, যার নাম হচ্ছে কুইন অফ টিয়ার্স। আর এই ড্রামাটির প্রথম পর্বে আমরা দেখতে পাই নায়ক নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ অলরেডি তারা ম্যারিড কাপল। আমাদের হ্যান্ডসাম হিরো বেকহিয়ন আর আমাদের প্রিটি নায়িকা হেইন বা হেইনা। এই বিশাল বাড়িটি হচ্ছে হেইনদের বাড়ি। হেইনরা খুবই বড়লোক, খুবই সম্ভ্রান্ত পরিবারের একমাত্র মেয়ে হেইন। আর আজকে হেইন আর বেকহিয়নের একটি ইন্টারভিউ চলছে, যেখানে তারা দুজন বলছে তারা একসাথে হ্যাপি আছে, তারা হ্যাপিলি ম্যারিড কাপল, তারা কিভাবে একে অপরকে পছন্দ করেছিল, এখন তারা একসাথে খুবই ভালো আছে। বেকহিয়ন বলতে থাকে কিভাবে তারা একই সাথে ঘুম থেকে উঠে, যদিও তারা আলাদা আলাদা ঘুমায়, আর বলতে থাকে কিভাবে তারা একই সাথে পাশাপাশি বসে ব্রেকফাস্ট করে, যদিও একই টেবিল বাট দুজন দুই প্রান্তে বসে। কিভাবে তারা একই সাথে অফিসে যায় বাট কেউ কারোর সাথে কথা বলে না, আর অফিসে গিয়ে তো দুজন দুই প্রান্তে, একজন হচ্ছে বস আর একজন হচ্ছে কর্মচারী। তারপর বেকহিয়ন বলতে থাকে কিভাবে হেইনের সাথে তার পরিচয় হয়েছিল। আসলে হেইনদের কোম্পানির নাম হচ্ছে কুইন্স, যা বিশাল বড় একটি কোম্পানি। তো হেইন তাদের নিজেদের কোম্পানিতেই একজন এমপ্লয় সেজে জয়েন দেয়, তার আসল পরিচয় লুকিয়ে। আর সেখানেই বেকহিয়ন তাকে দেখে পছন্দ করে ফেলে। বেকহিয়ন জানে সে সাধারণ ঘরের একটি মেয়ে, আর সে কি করতো, বারবার কাজের সময় উল্টাপাল্টা করতো। আর বেকহিয়ন সবসময় গিয়ে ওকে হেল্প করতো আর বলতো, প্লিজ তুমি একটু কেয়ারফুলি কাজ করো, তোমাকে যখন বসরা বকা দেয় আমার খুব খারাপ লাগে। তো একদিন অফিস ছুটির পর হেইন দাঁড়িয়ে থাকে তার গাড়ির জন্য। ওই টাইমে বেকহিয়ন এসে তার ছাতা তাকে অফার করে, কারণ তখন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন বেকহিয়ন তাকে বলে, হেইনা, তোমাকে আমি একটি কথা বলি। সে বলে, বলো। তখন বলে, আমি সবসময় চাইতাম যে আমার লাইফ পার্টনার হবে সে যেন কিছু একটা করে, অর্থাৎ কোনো চাকরি বা কোনো বিজনেস কিছু একটা করে। তুমি জানো আমাদের দেশের বাড়িতে অনেকগুলো গরু আছে, গোলা ভরা ধান অর্থাৎ ফসল আছে, এগুলো বলতে থাকে। বলে, আমি হচ্ছি ল পড়েছি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে, তো আমি মোটামুটি ভালো স্যালারির জবই করছি। তো আমার ক্ষেত্রে বউ পালা এতটা কঠিন হবে না। তুমি যদি হও আমার সেই বউ, তাহলে তুমি কাজ না করলেও চলবে, যেহেতু তুমি ভালো করে কাজ করতে পারো না, অফিসে শুধু বকা খাও। এই বলে সে তার ছাতাটি হেইনের হাতে ধরিয়ে দেয়। ধরিয়ে দিয়ে সে নিজে বৃষ্টিতে ভিজে ভিজে চলে যায়। আর এটা দেখে হেইন মোটামুটি ভালোই ইমপ্রেস হয় আর সে স্মাইল করতে থাকে। এই ঘটনার পর ওদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে, তারা দুইজন একই সাথে টাইম স্পেন্ড করে। তো হঠাৎ একদিন বিকেলবেলা যখন নায়ক তার গ্রামের বাড়িতে ছিল, হেইন তাকে মেসেজ করে বলে, প্লিজ একটু বাইরে আসো। তখন সে কিছু একটি সাউন্ড শুনতে পায়। তখন সে বাহিরে যায়, বাহিরে গিয়ে দেখে খুবই জোরে বাতাস বইছে আর একটি হেলিকপ্টার এসেছে। আর ওই হেলিকপ্টার থেকে পরীর মতো সুন্দর একটি মেয়ে নেমে এসেছে। আর সে তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছে। এভাবে ওদের বিয়ের প্রপোজালটি হয়েছিল। আর এখন হেইন হচ্ছে বর্তমানে একটি কর্মব্যস্ত নারী, সে খুবই কাজ করতে ভালোবাসে। বেকহিয়ন কিন্তু হেইনের সাথে বিয়ে হওয়ার পর হেইনদের বাড়িতে থাকে, আর হেইনদের বাড়ি হচ্ছে বিশাল বড়। ঠিক তেমনই অনেক সদস্য, হেইনের বাবা মা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা, ওর দাদা, দাদার গার্লফ্রেন্ড। একটি ফানি বিষয় হচ্ছে ওর দাদার একটি গার্লফ্রেন্ড আছে এই বৃদ্ধ বয়সে। ও, তাদের আবার একটি ফুফু আছে, ওই ফুফুটিও তাদের সাথে থাকে। আর বেকহিয়নের একদমই পছন্দ না এই ফ্যামিলি, সে এই বাড়িতে থাকতে চায় না, কারণ হচ্ছে এখানে তার জবাবদিহিতা করতে হয়, তার নিজের স্বাধীনতা বলতে এখানে কিছুই নেই। তো ওই ফ্যামিলি মিটিংয়ের পর বেকহিয়ন হেইনাকে জিজ্ঞেস করে, হেইনা, তুমি কি সত্যি চাও আমাদের একটি বাচ্চা হোক? তখন হেইন বলে, হ্যাঁ, সমস্যা কি? তখন সে বলে ওঠে, আমরা তো একে অপরের সাথে এমনিতেই হ্যাপি না, তো এই অবস্থায় আমরা কেন বাচ্চাটা নিব? তখন হেইন বলে, সমস্যা কি, আমাদের বাচ্চাকে তো আর আমরা পালবো না, আমাদের বাচ্চাকে পালবে অন্য লোকজন। তখন এই বিষয় রাগ করে একদম বেকহিয়ন বাসা ছেড়ে চলে যায় মনের দুঃখে। আর সে গিয়ে তার একটি বন্ধুর সাথে বসে ড্রিঙ্কস করতে থাকে। তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, তুই কান্না করছিস? সে বলে, না, আমি তো কান্না করছি না। তখন সে এক পর্যায়ে বলে ওঠে, তুই কি জানিস, হেইন বলেছিল আমি যখন মাতাল থাকি তখন নাকি আমাকে দেখতে খুবই কিউট লাগে,
আমি কেন এত কিউট হলাম দেখতে? আমি যদি এত কিউট না হতাম তাহলে হেইন আমাকে পছন্দ করতো না, আর আমাদের দুজনের বিয়েও হতো না, আর আমার জীবনটা এভাবে বরবাদ হয়ে যেত না। এতে আমার কি দোষ? আমি ছোট থেকেই কিউট ছিলাম, আমার জন্মই হয়েছে কিউট হয়ে। আমার গ্রামের সবাইও বলতো আমি নাকি দেখতে খুবই কিউট একটা ছেলে। তখন তার বন্ধু বলে, যা তুই বাসায় যা, তুই এখন অনেক মাতাল। তখন সে বলে, আমার বাসায় যাওয়ার চিন্তা তোর করতে হবে না। সে বলে, কেন? বলে, আমাকে ওই যে ওখানে দুজন লোক দেখছিস, ওরাই আমাকে বাসায় নিয়ে যাবে। আমার দাদা শ্বশুর ওদেরকে সবসময় আমার পিছনে লাগিয়ে রাখে আমি কি করি এটা দেখার জন্য। তখন সে বলে, কিভাবে? পরে বলে, দেখ তোকে দেখাচ্ছি। তো বেখিয়ন উঠে দাঁড়ায়, ওই দুটো লোকে উঠে দাঁড়ায়। বেখিয়ন বসে যায়, ওই দুটো লোকও বসে যায়। আবার দাঁড়ায়, ওরাও দাঁড়ায়। সে বসে, ওরাও বসে। এটা দেখে ওদের বন্ধু খুবই অবাক হয়ে যায়। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় নায়ক মনের দুঃখে গান গাইতে থাকে, আর ওই দুটি লোক নায়কের পিছনে পিছনে আসতে থাকে। তো বেখিয়ন পেছনের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার? আমি এখন কি করছি যে তোমরা আমাকে পাহারা দিচ্ছ? আমি তো জাস্ট মনের দুঃখে গান গাইছি আর বাসে যাচ্ছি। তখন এই দুটো লোক নায়কের এই কথা শুনে জঙ্গলের দিকে চলে যায়। তখন সে বলে, ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে তো জঙ্গল, রাস্তা তো এদিকে। তারপর বেখিয়ন বাসায় যায়, আর হেইন তার রুমে বসে কাজ করছিল। তখন হেইনের কিছু একটা ফিল হয়, আর সে বসা থেকে উঠে তার দরজার সামনে গিয়ে যায়। আর অপরদিকে হেইনও দরজার সামনে দাঁড়ায়, আর অপরদিকে হচ্ছে বেখিয়নও দাঁড়ায়। তো দুজন থাকে দরজার দুপাশে, মাঝখানে শুধু দরজাটা, আর দুজনই কিছু একটা ফিল করতে থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একে অপরের জন্য ভালোবাসা এখনও বিদ্যমান, শুধু ওদের দুজনের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, যেটা প্রায় প্রতিটি রিলেশনশিপে হয়। এই জন্য আমাদের উচিত আমাদের লাইফ পার্টনারকে বেশি বেশি টাইম দেওয়া। এখানে দুজনই কাজে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, যে জন্য কেউ কারো খোঁজ খবর রাখেনি, যার জন্য আজকে তাদের এই অবস্থা হয়েছে। তার পরদিন সকালবেলা নায়ক যায় কারাগারে, আর ওখানে সে একটি মহিলার সাথে দেখা করে। এই মহিলাটি হচ্ছে নায়িকার একমাত্র ফুফু, আর সে জেলে এসেছে মোটামুটি একটি তুচ্ছ কারণেই। আর এই মহিলাটি খুবই ফানি টাইপের একটি মহিলা, খুবই ভালো লাগে ওর সিনগুলো, যা তোমরা পরবর্তী পর্বগুলোতে দেখতে পাবে। তারপর নায়িকাদের বাসায় থাকে ওদের বংশের কারো একজনের মৃত্যুবার্ষিকী, আর এই উপলক্ষে তাদের বাসার নিয়ম হচ্ছে যে তাদের যে জামাইরা থাকে ওদের ওই সব জামাইরা মিলে একসাথে হয়ে রান্নাবান্না করে ওদের এই ফাংশনের। আর ওরা বলে থাকে বড় বড় ফ্যামিলিতে এমনই হয়, জামাইরাই এই কাজগুলো করে থাকে। এদিকে হেইনের ছোট ভাই আরেকটি নতুন জামাইকে নিয়ে আসে ওদের মাঝে, এনে রেখে যায়। তো সবাই বলে, ওয়েলকাম টু কুইন্স। তখন ছেলেটি অবাক হয়ে যায়, আসলে এখানে কি চলছে, সবাই কি বোঝাতে চাচ্ছে। তখন একটি জামাই বলে ওঠে, আমার মা যদি দেখতো আমি এত কাজ করছি তাহলে আমার মা অজ্ঞানী হয়ে যেত। এই হচ্ছে নায়িকার দাদার প্রেমিকা, আর মাঝখানটা হচ্ছে নায়িকার মা, আর কিনারের ওই কালো ড্রেস পরা মহিলাটা হচ্ছে একজন বিউটিশিয়ান, যার একটি পার্লার আছে, বাট সে হচ্ছে একটু পাম দেওয়া টাইপের লোক। সে যাকে সুযোগ মতো পায় তাকেই পাম দেয়, পাম দিয়ে খাতির দেয়। আর এ হচ্ছে নায়িকার দাদা, যার প্রেমিকা এই মহিলাটি। তারপর শুরু হয়ে যায় ওদের ওই বার্ষিকীর অনুষ্ঠান, আর তখনই ওখানে মোটামুটি একটি ঝড়ের মতো শুরু হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি হচ্ছে? তো সবাই গেটের দিকে তাকায় আর দেখে একজন মানুষরূপী ভাগ এসেছে। আসলে এটাই হচ্ছে নায়িকার একমাত্র ফুফু, যে আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। তো নায়িকার দাদা নায়ককে ডেকে বলে, কি ব্যাপার, সে আজকের দিনে কিভাবে ছাড়া পেল? তারপর সে এখানে এসে মোটামুটি উল্টাপাল্টা শুরু করে দেয়। নায়িকার দাদার যে প্রেমিকা, অর্থাৎ ওর বাবার যে প্রেমিকা, সে এই মহিলাকে একদমই দেখতে পারে না। আর সে বলে, এই ডাইনিটা এখনও আমাদের বাসায় আছে, সে আমার মাকে হত্যা করেছে, এটা জানার পরও তুমি কিভাবে ওকে এই বাসায় রাখলে? আর ভাই, এটা হচ্ছে নায়িকার বাবা, তুই কিভাবে এই মহিলাটাকে এই বাসায় রেখেছিস? তখন ওর ভাই বলে ওঠে, শুন, ওনার জন্য আমাদের মা মারা যায়নি, আমাদের মা তো স্ট্রোক করে মারা গিয়েছিল। তখন সে বলে ওঠে, মায়ের স্ট্রোকের পিছনে এই মহিলাই দায়ী ছিল। ভাই, কি করবে আমার মা এমন ছেলে জন্ম দিয়ে, যেই ছেলে আমার মায়ের মৃত্যুর অপরাধীর সাথে এক ছাদের নিচে থাকে?
আর এইদিকে সব জামাইরা একসাথে বাহিরে দাঁড়িয়ে আছে, আর ওরা বলছে এটা কি কেমন নিয়ম, বাড়ির জামাইরা কেন রান্না করবে যে কেউ মারা গেলে ওর মৃত্যুবার্ষিকীতে। আর হচ্ছে আমাদেরকে দিয়ে রান্না করানোর পর না আমাদেরকে খেতে দেয়, না আমাদেরকে ফাংশনে যোগ দিতে দেয়। পরে ওরা বলে ওঠে আমরা তো ভাই হচ্ছে ওদের কাজিনদের জামাই, এই বাড়ির মেয়ের জামাই, যে ওর কি অবস্থা ওইটা ভাবো। আহারে বেচারা, ওর জন্য আমাদের দুঃখ হচ্ছে। অর্থাৎ ওরা বেখিয়নের কথা বলতে থাকে। তারপর দিন বেখিয়ন যায় একটি ডাক্তারের কাছে। সেখানে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞেস করে, হ্যাঁ আপনার সমস্যা কি, আমাকে বলতে পারেন। তখন বেখিয়ন বলে ওঠে, আসলে আমি স্ট্রেসে আছি। তো ডাক্তার জিজ্ঞেস করে, আপনি কি জব করেন? তখন সে বলে, আমি আমার শ্বশুরের কোম্পানিতে জব করি, আর ওখানে আমার বউ হচ্ছে আমার বস। তারপর সে সব কিছুই খুলে বলে যে সে তার শ্বশুর বাড়িতে সকল সদস্যের সাথে একই ছাদের নিচে থাকে, আর ওখানে তাকে কোনো মূল্যই দেওয়া হয় না, এমনকি তার বউ তাকে বুঝে না, তাকে সময় দেয় না। তখন ডাক্তার ওকে বলে, তাহলে আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়। তখন সে বলে, না আমি ডিভোর্স দিতে পারবো না, যদি আমি ডিভোর্স দিতে যাই তাহলে আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর মিলে আমাকে গুলি করে মেরে ফেলবে। আর ওর এসব কথা শুনে ডাক্তার খুবই অবাক হয়ে যায়। তো সে চলে যাওয়ার পর ডাক্তার তার বউকে ফোন দেয়, দিয়ে বলে, জান থ্যাংক ইউ তুমি আমার লাইফে থাকার জন্য, আই লাভ ইউ। আসলে আমরা যখন অন্যের লাইফের সমস্যাগুলো দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা ভালো আছি, আমাদের লাইফে আসলে কতটা ব্লেসিংস আছে। আর এই হচ্ছে পার্লারের সেই কুটনি মহিলাটা, তার অনেক কারসাজি আছে যা তোমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পাবা। সে তার পার্লার রেখে সারাদিন নায়িকাদের বাসাতেই দৌড় পারে। তো আর কি, সে নায়িকাকে দেখে নায়িকার সাথে খুবই ভাব জমাতে যায়, তখন নায়িকা তাকে একদমই পাত্তা না দিয়ে চলে যায়। আর সে এ দেখে খুবই রাগ হয়, আর সে তার রাগটা মেটানোর জন্য দৌড়ে চলে যায় নায়কের কাছে। তো সে নায়ককে গিয়ে বলে, তুমি হয়তো জানো না তোমার বউ হেইন তোমাকে বিয়ে করার আগে একটি উইল করেছে, যে উইল মোতাবেক যদি তোমাদের বাচ্চা না হয় তাহলে তুমি কোনো সম্পত্তির ভাগই পাবা না। তো এটা শোনার পর নায়কের মন খারাপ হয় এই নিয়ে যে নায়িকা ওকে বিয়ে করার আগে সম্পত্তি নিয়ে ভেবেছে, একটা উইল করে রেখেছে। তো এটা ভেবে তার মন খুবই খারাপ হয়ে যায়। তো অফিস ছুটির পর হেইন বেখিয়নকে বলে, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোমার। তো বেখিয়ন বলে, আমি এখন যেতে পারবো না, আমার একটি কাজ আছে, তুমি একা চলে যাও। তো আর কি, বেখিয়ন বেরিয়ে যায় ওর গাড়ি নিয়ে একদম ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সে চলে যায় তার গ্রামের বাড়িতে, যেখানে তার বাবা, তার মা, তার এক ভাই, এক বোন রয়েছে। তার ভাইয়ের হচ্ছে একটি জিমের দোকান, যেখানে সে সবাইকে বক্সিং শেখায়, আর তার বোনের আছে একটি পার্লার। তার বাবার বাড়ি খুবই বড়লোক না হলেও তার বাবা মায়ের মধ্যে খুব ভালোবাসা আছে, আর তার ফ্যামিলি হচ্ছে খুবই সুখী একটা ফ্যামিলি। তখন হঠাৎ করে ওরা দেখতে পায় তাদের ছেলে বেখিয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তখন আর কি, দেখো মা যেই দেশের মাই হোক, সব মায়েরাই এক। তো বেখিয়নের মা ওকে গিয়ে প্রথম প্রশ্নটাই করে, তুমি খেয়েছো? তো বেখিয়ন বলে, না আমি খাইনি। তো আর কি, ছেলেকে বাসায় নিয়ে গিয়ে বানিয়ে রাখা কিমচি বের করলো, নিজেদের পালা মুরগির ডিম নিল, ডিম নিয়ে ছেলের জন্য খুব মজাদার মজাদার খাবার বানালো, আর ছেলেকে খেতে দিল। সত্যি কথা বলতে কি, এখানে বেখিয়নের খাওয়া দেখে আমারও সিরিয়াসলি এই ডিশগুলো খেতে খুবই ইচ্ছা করছিল। তো ওর খাবার এক পর্যায়ে ওর মা আসে, এসে বলে, খাবার কি মজা হয়েছে? দেখো যেমনটা আমাদের বাঙালি মায়েরা জিজ্ঞেস করে ঠিক তেমনই জিজ্ঞেস করে উনি ওনার ছেলেকে। তো ছেলে বলে, খুব মজা হয়েছে। তো উনি বসে বসে ছেলেকে খাওয়ান। এদিকে বেখিয়নের বোন জানতে পারে যে তার ভাই এসেছে, তো সে পার্লারের সব কাজ বাদ দিয়ে বাড়িতে দেয় দৌড়। তো রাতের বেলায় ওরা সবাই যখন একসাথে হয় তখন তার বোন তাকে অনেক কথা শোনায়। হ্যাঁ তুই তো আমাদেরকে একদমই ভুলে গেছিস, বাবার 60তম জন্মদিনও তুই আসলি না। তখন বেখিয়ন বলে, হ্যাঁ আমি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এখন ঠিক হয়ে যাব, আমি হেইনকে ডিভোর্স দেব। আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তার বাবা একদম নড়ে চড়ে বসে, বলে ওঠে, কী ব্যাপার, কি বললি তুই, মানে কি? ম্যারিড লাইফ কি এত সহজ? আমি কি সবসময় হ্যাপি থাকি? আমি তোর মার সাথে এত বছর আছি, আমি কেন আছি? আমি তোর মাকে ভালোবাসি, এই জন্যই কি আছি? এই কথা বলার পর তার মা তার বাবার দিকে রাগ হয়ে তাকায়। তখন তার বাবা বলে ওঠে, আমার কথা এখনো শেষ হয়নি, শেষ করতে দাও।
তখন বলে ওঠে, হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি, এখনও ভালোবাসি, অনেক ভালোবাসি। তার মা বলে, হয়েছে, থাক, চুপ থাকো তুমি, আর কিছু বলতে হবে না, আমাকে বোঝাতে হবে না তোমার। তখন বেখিয়ন বলে ওঠে, আমি আসলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি, আমি দুঃখিত আপনাদেরকে নারাজ করার জন্য। তারপর সে রওনা হয় তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে যখন সে ড্রাইভ করছিল তখন সে তার হাতের আংটিটার দিকে দেখছিল, আর দেখতে দেখতে সে পৌঁছে যায় তার শ্বশুর বাড়িতে। আর সে বাসায় যাওয়ার পর তার গোপন লকারে রেখে দেওয়া ডিভোর্স পেপারটি বের করে, আর বের করে সেই ডিভোর্স পেপারটি নিয়ে সে চলে যায় হেইনের রুমে। আর গিয়ে দেখে হেইন সজাগ। তখন সে হেইনকে বলে ওঠে, হেইন তোমার সাথে কিছু কথা আছে আমার। হেইনও বলে, তোমার সাথেও আমার কিছু কথা আছে, তবে আমি আগে বলবো। তো সে বলে, আচ্ছা ঠিক আছে বলো। তো হেইন বলে, তোমাকে আজকে বিকালে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো, আমার সাথে যাওয়ার জন্য। আসলে আমি ডাক্তার কাছে যেতে চেয়েছিলাম, আর আমি ওখানে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বলেছে আমি আর মাত্র 3 মাস বাঁচবো, আমার ব্রেন টিউমার হয়েছে। এটা শুনে সে ডিভোর্সের পেপারগুলো লুকিয়ে ফেলে আর বলে ওঠে, মানে কি, তুমি কি শিওর? সে বলে, হ্যাঁ আমি পরীক্ষাটি দ্বিতীয়বারও করিয়েছি, একই রিপোর্ট এসেছে। তো তখন নায়ক কান্না করে দেয়, কান্না করে দিয়ে বলে, এগুলো কিভাবে সম্ভব, আমি বুঝতে পারছি না। তুমি বাঁচবে না মানে কি, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি আসলে সত্যি দুঃখিত হেইন, তোমার সাথে এতদিন কথা না বলার জন্য, ভালো করে না মিশার জন্য। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে, আর হেইন একদম অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ওদের বিয়ের দিনের সেই সুন্দর পরিবেশটুকু, সে আনন্দমুখর পরিবেশটুকু, যখন ওরা দুজনে হ্যাপি ছিল, ওদের দুজনের পরিবার একত্রিত হয়েছিল ওদের দুজনের বিয়ে উপলক্ষে। তো বিয়ের এক পর্যায়ে বেখিয়নকে বলা হয় তাদের ভবিষ্যতের জন্য কিছু একটা বলার জন্য। তো সে বলে ওঠে, ডিয়ার বেখিয়ন, আশা করি তুমি ভালো আছো। হেইনকে কিন্তু একদম কান্না করাবে না। আর তুমি এটা বলো না যে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে। তোমাদের কয়টা বাচ্চা হয়েছে? 1টা, 2টা, 3টা? যাই হোক, আশা করি তুমি হেইনের সাথে ভালোই থাকবে। সেমভাবে হেইনকেও বলতে বলা হয়। তো হেইন প্রথমে বলতে চায় না, তারপর সে বলে ওঠে, হেইন কি ব্যাপার, তুমি ভিডিও খুলে বসে আছো কেন? তুমি ভিডিওটি অফ করো আর তুমি তোমার কাজে চলে যাও। সে বলে, আশা করি তুমি সুস্থ আছো, তুমি অনেক সফল আছো, আর অবশ্যই তুমি ভালো আছো বেখিয়নের সাথে। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় প্রথম পর্ব। তো তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, কেমন? টাটা।